স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আপার প্রাইমারি ক্লাস শুরু করছি। তো আজকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি প্রথম অংশটা আলোচনা শুরু করব। তার আগে দু একটা কথা, আপনাদের আপার প্রাইমারির যে সিলেবাস আপনারা দেখেছেন আগে, পেডাগজি 30, বাংলা 30, ইংরেজি 30, এটা কমন। এবং যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের হিস্ট্রি 30, জিওগ্রাফি 30, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের ম্যাথ 30 আর সায়েন্স 30। এখন এই প্যাটার্নটা কিন্তু সিটেটের প্যাটার্ন নয়। সিটেটের যে প্যাটার্ন সেখানে কিন্তু একটু চেঞ্জ আছে। ওই যে আর্টসের ব্যাকগ্রাউন্ডে যে যারা, তাদেরকে ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্টও পড়তে হয়, কারণ সেন্ট্রালের সিলেবাসে 5-6 থেকেই ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স পড়ানো হয়। এখন আমাদের বর্তমান সময়ে যেহেতু সরকার পাল্টেছে এবং কেন্দ্রের রাজ্যে একই সরকার আছে, যদি সিটেটের ধাঁচে তারা করতে চায়, কারণ গেজেট কিন্তু নতুন আসবে, পদ্ধতিগত কিছু পরিবর্তন সেখানে আমরা লক্ষ্য করতে পারবো। মেজর চেঞ্জেস হয়তো খুব বেশি আসবে না, মানে সিলেবাস ওরিয়েন্টেড কথা বলছি, মেজর চেঞ্জেস আসবে না। কিন্তু 150 নাম্বারের টেট, যেটা বিভিন্ন রায়ে সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে বলা হয় যে 150 নাম্বারের টেটের যে ভ্যালু, সেই 150 নাম্বারের টেট এবং বাদবাকি ওইটুকু চেঞ্জেস আসতে পারে, এটা একটু ধরে নিয়ে আমাদেরকে একটু এগোতে হবে। তো আমরা আপাতত কমন যে ক্লাসগুলো সেগুলো করছি, হিস্ট্রি জিওগ্রাফি ক্লাসও করছি, ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্সও আমি ক্লাস করাচ্ছি। তো আপনারা যারা একটু সিরিয়াস তারা কিন্তু ওই ক্লাসগুলো অ্যাটলিস্ট একটু দেখবেন। পরে যদি দেখা যায় যে না, সেই দুটো আসছে না সাবজেক্ট, কারণ আমাদের তো বাংলা বোর্ডে এখনও পর্যন্ত পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স পড়ানো হয় না, যদি সেটা ওরা মনে করে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে সেটা শুরু করা হবে, তাহলে হয়তো আসতেও পারে। তো এখন থেকে একটু দেখা। আর যারা আপার প্রাইমারির সাথে সাথে পঞ্চায়েত, মিসলেনিয়াস, আদার্স কম্পিটিটিভ গ্রুপ সি গ্রুপ ডি এই সমস্ত পরীক্ষা দেন, তাদের আবশ্যিকভাবে এগুলো করতে হবে। তো সুতরাং তারা কিন্তু পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স ক্লাসটাও করবেন, রেগুলার করবেন, এইটুকুই বলার। তো আজকে আমরা পেডাগজির ক্লাস শুরু করব, চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি। এই যে পোর্শনটা আছে, এটা আমাদের কেন পড়তে হয়? এখানে কিন্তু একটা, আমরা বলি কি, শিশু বিকাশ এবং শিক্ষণ প্রণালী, পেডাগজি মানে হচ্ছে শিক্ষণ প্রণালী। তো শিশুদের শিক্ষা দিতে গেলে আমাদের সংবিধানে কিন্তু শিশু বলতে বিভিন্ন আইনের ক্ষেত্রে কখনো 16 বছর, কখনো 18 বছর, কখনো 21 বছর, এরকম বিভিন্ন আইনে বলা হয় শিশুদের ডেফিনেশন। সুতরাং শিশু বলতে একদম মানে কোলে ওঠা বাচ্চা এরকম ভাবার কিছু নেই। তো স্কুল এডুকেশন যারা নিচ্ছে তারাই কিন্তু শিশুর ডেফিনেশনের মধ্যে আসে। সুতরাং তাদের মনস্তত্ত্বটাকে বোঝা, তাদের মনস্তত্ত্বটাকে জানা আমাদের একান্ত প্রয়োজন, কারণ মনস্তত্ত্ব না জানলে আমরা কিন্তু তাদেরকে সঠিক উপাদানগুলো সঠিক সময় দিতে পারবো না, বা কিভাবে দেব। আমরা টপিকগুলো জানি, আমরা ভূগোল পড়াই, ইতিহাস পড়াই, বাংলা ইংরেজি যাই পড়াই না কেন, আমরা টপিকগুলো জানি, কিন্তু আমরা যদি লেকচার দিই, আমরা যদি যা হোক বলে দিই, তাহলে কিন্তু তারা সেটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। সেই কারণেই তাদের যে সাইকোলজি, সেটা আমাদের জানার প্রয়োজন হয়। এবং এই জন্যই আমাদের এই চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি এই অংশটা বিএড করতে গেলেও পড়তে হয়, বা স্কুল এডুকেশনে এই জন্যই টেটকে বাধ্যতামূলক করা হয়েছে, এই কারণেই। এলিজেবল কিনা কেউ, কারণ শুধু বিষয়টা জানলেই হয় না, বিষয়বস্তুটাকে তাদের মধ্যে দেওয়ার যে পদ্ধতি সেটাও আমাদের জানতে হয়। তো সেই কারণে আমাদেরকে এই বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব সহকারে পড়তে হয়। এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয় পেডাগজি, আমরা যদি মানে একটু বোঝার চেষ্টা করি, আমরা দেখব এখানে আমরাও কিন্তু মানে যেহেতু সাবজেক্টটা তো সাইকোলজি, চাইল্ড সাইকোলজি হোক না কেন, বিষয়টা কিন্তু সাইকোলজি। তো সাইকোলজি একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। আমরা আমাদের মনস্তত্ত্ব কীভাবে কাজ করে, বা কিভাবে আমরা রিয়্যাক্ট করি, কখন কেমন বিহেভিয়ার করি, তার পেছনের মনস্তত্ত্বটা কী, তার পেছনের কারণটা কী, তার পেছনের বিজ্ঞানটা কী, সেই আচরণের সেই বিজ্ঞানটা, সেটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তো আমরা শুধু মানে একটা বিষয়কে জাস্ট আলোচনা করলাম, জাস্ট বলে দিলাম হ্যাঁ এই হয় একটা, আমরা সেইভাবে পড়বো না। আমাদের লক্ষ্য হবে 2-3টে
প্রথমত আমরা বিষয়টাকে একবারে ভেতর থেকে উপলব্ধি করব, কারণ আপনারা দেখবেন যারা সিটেট দিয়েছেন বা টেট যারা একবার দুবার দিয়েছেন, পেডাগজি বা এই ধরন সংক্রান্ত যে প্রশ্নগুলো কিন্তু খুব বেশি কঠিন টাইপ হয় না। যারা একটু অনুধাবন করতে পারেন বিষয়গুলো বা এই যে বুঝে নেওয়ার যে ব্যাপারটা, সেটা যদি যারা করতে পারেন তাদের কাছে এটা খুব জলের মতো ইজি। তো এটা তো প্রথম আমাদের উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ক্লাসরুম সিচুয়েশান, আমরা প্রত্যেকে কম বেশি টিচার, আগামীতে আপনারা স্কুলে পড়াবেন, অবশ্যই পড়াবেন, সেই মনোবলটা রাখুন, ভেতরে জেদটা রাখুন। তো সেইখানে গিয়ে আমরা যেন এগুলো অ্যাপ্লাই করতে পারি কম বেশি। মানে আমরা বিএডে অনেক কিছু শিখে এসেছি, সেগুলোই এখানে আছে, কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের জায়গাটা খুব বেশি থাকে না। কিন্তু আমরা যদি একটু মনস্তত্ত্বটা জানি, কিচ্ছু না। দেখুন, প্রথম কথা হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে আপনারা জানেন স্বামী বিবেকানন্দের বাণী আছে, শ্রী অরবিন্দের বাণী আছে যে অ্যাকচুয়ালি বাইরে থেকে কিন্তু শেখানো যায় না, মানুষের ভেতরের মধ্যেই থাকে সেটা, শুধু সেটাকে বের করে আনতে হয়। তো এখানে খুব বেশি যে অনেক কিছু করতে হবে এরকম নয়, প্রচুর চেঁচামেচি করতে হবে, প্রচুর স্টুডেন্টদের পিছনে অনেক কিছু, এরকম কিন্তু নয়, কখনোই নয়। আমরা যদি মনস্তত্ত্বটা একটু বুঝতে পারি, তাহলে এটা আমাদের কাছে খুব ইজি হয়ে যায় তাদেরকে কোনো কিছু বলা বা আমরা যে কাঙ্ক্ষিত আচরণটা তাদের কাছ থেকে চাইছি সেটাকে করিয়ে নেওয়া। তো এই জন্যই এই মনস্তত্ত্বটাকে জানা। তো আমাদের এটা দ্বিতীয় উদ্দেশ্য অবশ্যই থাকবে। প্রথমত পরীক্ষাতে ম্যাক্সিমাম নাম্বার পাওয়া, এটাতে 30-30 পাওয়া যায়, 30-30 পাওয়া যায় পেডাগজিতে, আপনারা জানেন। তো আমরা সেই লক্ষ্য দিকে প্রথম আমাদের লক্ষ্য হবে সেটা। দ্বিতীয় হচ্ছে আমাদের বিষয়টাকে খুব ভালোভাবে জানা, যাতে করে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি, শুধু ক্লাসরুমে তো বটেই, এবং বিভিন্ন সিচুয়েশানে। যেহেতু মনস্তত্ত্ব বিষয়টা খুব ইন্টারেস্টিং, আমি বিভিন্ন টপিকগুলো যখন ভেতরে একটু ঢুকবো, কিছু আলোচনা করব, তখন বুঝতে পারবেন বিষয়টা অসম্ভব ইন্টারেস্টিং। যাই হোক, প্রাথমিকভাবে আমাদের যেহেতু পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা পড়বো, আমাদের কিছু বিষয়ে কিছু ইনফরমেশান আমাদের জানতে হবে। প্রথমত যেহেতু চাইল্ড ডেভেলপমেন্ট, চাইল্ড বা শিশু কাকে বলা হবে, শিশু কাদেরকে আমরা শিশু বলবো, তো আমাদের যে সংবিধানে যেটা বলা আছে 45 নম্বর আর্টিকেল নাম্বার 45, আমাদের আর্টিকেল নাম্বার 45 মানে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, সেইখানে শিশু বলতে কিন্তু 14 বছরের নিচে সমস্ত শিশুকে বলা হয়েছে। তাহলে এই যে একদম একটা পার্টিকুলার জায়গা তুলে দেওয়া এবং সেখান থেকে বলা যে আর্টিকেল 45 অনুযায়ী শিশুর বলতে আমরা কাদের বুঝি, এখানে কিন্তু চারটে অপশান থাকবে। এটা একটা বিষয় হলো। এখন কনভেনশন অন দ্য রাইট অফ চাইল্ড, 1990 সালে একটা কনভেনশন হয়েছিল শিশুর অধিকার নিয়ে, যেটার পরেই কিন্তু আমাদের রাইট টু এডুকেশন অ্যাক্ট বা ইত্যাদিগুলো আসে। 1990-তে একটা হয়েছিল কনভেনশন অন রাইটস অফ চাইল্ড। তো এইখানে শিশুদের সংজ্ঞাতে বলা হচ্ছে যে 18 বছরের নিচে তাদেরকে এখানে শিশু বলা হচ্ছে। আমাদের যে পেনাল কোড আছে, যেটা বর্তমানে ভারতের ন্যায় সংহিতা, সেইখানে কি বলা হচ্ছে, ফ্যামিলি ল বা যেটা জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, বা যারা শিশুদের যে বিচার, শিশুদের তো সাধারণ মানুষের মতো, মানে একজন পরিণত বয়স্ক মানুষদের মতো তাদের বিচার প্রক্রিয়া হয় না। যদি কোনো অপরাধমূলক কাজ তারা করে থাকে, তাদের আলাদা আইন আছে তাদের জন্য, যেটাকে আমরা বলি জুভেনাইল জাস্টিস অ্যাক্ট। তো সেই জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 1986 নাগাদ একটা এসেছিল। এগুলো আমাদের জানাটা খুবই প্রয়োজনীয়। আমরা যারা ইন্টারভিউ দিতে যাই বা আগামীতে ইন্টারভিউ দিতে যাব, তাদের জন্য এগুলো অসম্ভব গুরুত্বপূর্ণ বিষয়। এক্সপার্টরা থাকবেন এই ধরনের প্রশ্ন, কারণ আমরা প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি যে ইন্টারভিউ দিতে যাই না কেন, আমাদের এই শিশুর সংক্রান্ত, তাদের সংজ্ঞা সংক্রান্ত বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে। তো তাহলে সেইখানে কি বলা হচ্ছে, 1986-তে যে আইনটা এসেছিল
সেখানে বলা হচ্ছে কি 21 বছরের নিচে ছেলেদের এবং 16 বছরের নিচে মেয়েদের শিশু বলা হয়। ঠিক আছে, তাহলে দুটো বয়স আমরা পেলাম, এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, আর 16টা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। কারণ যেহেতু মেয়েদের পরিণমন যেটাকে আমরা বলি সেটা কিন্তু একটু দ্রুত হয় ছেলেদের থেকে প্রাকৃতিক নিয়মে, সেই কারণে তাদের 16 বছরে পর্যন্ত তাদেরকে জুভেনাইল ধরা হচ্ছে, তাদেরকে শিশু ধরা হচ্ছে, এবং 21 বছরের নিচে যারা তাদেরকে পুরুষদের তাদেরকে, যদিও এইটা পরে এগুলো কিন্তু চেঞ্জ হয়েছে, এগুলো পরে চেঞ্জ হয়েছে, আমি সেগুলোতে আসবো। কিন্তু 86-এ যে আইনটা ছিল, 86-তে যে আইনটা ছিল, সেখানে এটা বলা হলো। আলটিমেটলি শেষে কি দাঁড়াচ্ছে সেটাতে আসবো। আচ্ছা, চাইল্ড লেবার অ্যাক্ট, অর্থাৎ যেটাতে শিশু শ্রম, তার যে আইন, চাইল্ড লেবার অ্যাক্ট 1986, এটাও 86-তে এসেছিল। সেখানে বলা হচ্ছে শিশু বলতে 14 বছরের কম যারা, তাদেরকে শিশু বলা হয়। তো এইখানে এরকম যে নানা রকমের যে ডেফিনিশন, আমরা মোটামুটি এখান থেকে একটা বুঝতে পারছি যে আমরা তো রাইট টু এডুকেশনের কথা জানি, বাধ্যতামূলক শিক্ষার যে আইন, সেখানেও আমরা 14 বছর বয়স পর্যন্তই বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা সেখানে করা হয়েছে। তো সুতরাং বাকি যে ডেফিনিশনগুলো সেগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা মূল পর্বে চলে আসব। এটাও মূল পর্বের মধ্যেই, যদিও আমরা বৃদ্ধি এবং বিকাশ, এটা চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির প্রথম অধ্যায়, বৃদ্ধি এবং বিকাশ। তো আমাদের বৃদ্ধি বলতে, গ্রোথ বলতে কি বোঝায়? এটা খুব সাধারণ বিষয় যে আমরা প্রতি মুহূর্তে কিন্তু বদলে যাচ্ছি, কোথাও কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। তো কিছু পরিবর্তন বাহ্যিক, কিছু পরিবর্তন আভ্যন্তরীণ, এবং এই পরিবর্তনের সাথে তিনটে বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে গ্রোথ বা বৃদ্ধি, আরেকটা হচ্ছে ডেভেলপমেন্ট বা বিকাশ, আর একটা হচ্ছে ম্যাচুরেশন বা পরিণমন। এই তিনটেই খুব গুরুত্বপূর্ণ এবং একটা অন্যটার সাথে পার্থক্য রয়েছে, যেগুলোতে আমরা আসবো পরপর। তো একদম মাতৃগর্ভে থাকা থেকে শুরু করে সমস্ত জীবন পরিসরটাই কিন্তু এই পরিবর্তনটা কাজ করে। তো একদম যদি বৃদ্ধি কথাটা আমরা ব্যবহার করি, এই পরিবর্তনের ক্ষেত্রে বৃদ্ধি কথাটা আমরা যখন ব্যবহার করছি, তখন আকৃতি বা আয়তনের যে পরিমাণগত পরিবর্তন, কোয়ান্টিটেটিভ চেঞ্জ, পরিমাণগত পরিবর্তন, সেইটাকেই আমরা বৃদ্ধি বলছি। তো বৃদ্ধি হচ্ছে একটা সরাসরি বাহ্যিক বিষয়, আমরা বলতে পারি দৈহিক বৃদ্ধি, দেহের আকার, আয়তন, নানাবিধ বিষয় সেটা পরিবর্তন হয়ে চলে, তো সেটাকে আমরা বলছি বৃদ্ধি। তো এক কথায় বৃদ্ধি বলতে তাহলে আমরা কি বুঝবো না, বিভিন্ন যে মনোবিদ আছে তারা কি বলতে চাইছেন সেগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, আমি একটা চার্ট আপনাদের দিয়েছিলাম, আমি জানি না আপনারা দেখেছেন কি না, কমন গ্রুপে আমি দিয়েছিলাম, কম্বাইন্ড গ্রুপে, যেখানে বিভিন্ন যারা মনোবিদ তাদের নানা রকমের উক্তি, তাদের গুরুত্বপূর্ণ যে কার্যকলাপ সেইগুলো তার মধ্যে ছিল। তো এই যে ইনফরমেশানগুলো আমাদের কিন্তু চার্টের মাধ্যমে করতে হবে এবং মনে রাখতে হবে। অনেক মনোবিদের নাম, তারা কে কী বলেছে, ডাইরেক্ট কোয়েশ্চেন হবে,
সেখান থেকে। তো সেইগুলো আমাদেরকে করে রাখতে হবে। তো এখানে ক্রো অ্যান্ড ক্রো এদের যে ডেফিনেশন সেটা বলবো। এরা বলছে কি, গ্রোথ রেফার্স টু দ্য স্ট্রাকচারাল অ্যান্ড সাইকোলজিক্যাল চেঞ্জেস রেজাল্টেড ফিজিওলজিক্যাল চেঞ্জেস রেজাল্টেড ফ্রম এনভায়রনমেন্টাল সিচুয়েশন। তো পরিবেশগত যে অবস্থা তার দরুন আকৃতিগত শারীরিক যে পরিবর্তন সেটাকে বলা হচ্ছে বৃদ্ধি। দেহের উচ্চতা ওজন বেড়ে যাওয়াকেই বৃদ্ধি বলে। তো একেবারে প্রাকজন্ম অবস্থা থেকে বৃদ্ধি শুরু হয়, ভ্রূণ অবস্থায় বৃদ্ধি শুরু হয়, সেটাকে আমরা প্রাকজন্ম বৃদ্ধি বলতে পারি। সেখানেও বৃদ্ধি কাজ করে, ধীরে 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 একটা ভ্রূণ বড় হয়, সেখানে বৃদ্ধি শুরু হয়। বংশগতি এবং পরিবেশের যে মিথস্ক্রিয়া, অর্থাৎ হেরিডিটি আর এনভায়রনমেন্ট, এই দুটোই কিন্তু একটা শিশুর বৃদ্ধি বিকাশ কেমন হবে, শুধু বৃদ্ধি না, বিকাশের ক্ষেত্রে ওই দুটোই কাজ করে থাকে। একটা হচ্ছে বংশ গতি কেমন, অর্থাৎ তার জিনগত কী বৈশিষ্ট্য তার মধ্যে আছে, উত্তরাধিকার সূত্রে সে যেগুলো পেয়েছে, এবং তার পরিবেশটা কেমন, তার উপর নির্ভর করে একটা শিশুর বৃদ্ধি বিকাশ কেমন হবে। এটা কিন্তু মোস্ট ভাইটাল পয়েন্ট। আপনারা অবশ্যই জানবেন যে শুধু কিন্তু হেরিডিটি নয়, শুধু পরিবেশও নয়, দুটো একসাথে কাজ করে, বংশগতি এবং পরিবেশ, দুটো কিন্তু একসাথে কাজ করে। তাহলে এটা একটা হলো। আর কি না, বৃদ্ধির ব্যাপারটা কিন্তু বিভিন্ন বয়সে বিভিন্ন রকমের হয়। বৃদ্ধির হার বিভিন্ন বয়সে বিভিন্ন রকম হয়। 2-2.5 বছর পর্যন্ত শিশুরা ব্যাপক হারে তাদের বৃদ্ধি হয়, তারপরে আরও বেশ কিছুকাল সময় বৃদ্ধির হার ভালোই থাকে, এবং একটা সময় বৃদ্ধি কিন্তু ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে। শিশুদের ক্ষেত্রেও বৃদ্ধির হারটা আলাদা হয়, কিন্তু তার একটা ধারা আছে, বৃদ্ধির যে কারণে আমরা একটা সূত্রে বাঁধতে পারি যে এই বয়সে শিশুদের এই হয়, এই বয়সে এই হয়। নির্দিষ্ট ধারা না থাকলে আমরা সেটা করতে পারতাম না। তো বৃদ্ধি একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে কিন্তু চলে। তাহলে এটাকে আমরা বৃদ্ধি বলছি। খুব সাধারণভাবে বাহ্যিক পরিসংখ্যাগত যে পরিবর্তন, যেটা চোখে দেখা যাচ্ছে বা পরিমাপ করা যাচ্ছে, সেইটাকে বলা হচ্ছে বৃদ্ধি। আর একটা বিষয় যেটা তারপরের, সেটা হচ্ছে বিকাশ, বা যেটাকে আমরা বলছি ডেভেলপমেন্ট। তো শিশুর সহজাত ক্ষমতা, তার পারিপার্শ্বিক যে ক্রিয়া প্রতিক্রিয়া, তার মধ্যে শিশুর বিকাশ হয়। অর্থাৎ ঠিক একটু আগে যে কথাটা আমি লিখলাম, বংশগতি, তার সহজাত ক্ষমতা মানে তার বংশগতি, সে উত্তরাধিকার সূত্রে তার জিনগত যে বৈশিষ্ট্য, সে যেগুলো অর্জন করেছিল জন্মাবস্থা থেকেই, সেটাই তার সহজাত ক্ষমতা। এবং পারিপার্শ্বিক পরিবেশের সাথে যে ক্রিয়া প্রতিক্রিয়া, তার পরিবেশটা কেমন, এই দুটো বিষয়ের উপর নির্ভর করে বিকাশ কেমন হবে। তো বিকাশ কিন্তু খুব সহজ বিষয় নয়, বাহ্যিক বিষয় শুধু নয়। এর মধ্যে কিন্তু, যেমন আমরা যদি বলি একটা শিশুর দৈহিক বিকাশ হয়েছে, এই দৈহিক বিকাশ বলতে শুধু যে অঙ্গ প্রত্যঙ্গটা তার বেড়ে গেল সেটা নয়, সেটা বাড়ার ফলে শিশুর কর্মক্ষমতায় কি পরিবর্তন এলো, সেইটাকে বলা হচ্ছে বিকাশ। তাহলে এটা কিন্তু কখনোই একটা সংখ্যাবাচক শব্দ নয়, এটা আবশ্যিকভাবে একটা গুণগত অবস্থা। ঠিক আছে? তো খুব
সাধারণ একটা বিষয়, বৃদ্ধি এবং বিকাশ, আপনারাও এগুলো জানেন। আমি খুব বেশি এটা নিয়ে আলোচনা করার আশা করছি প্রয়োজন নেই, যদি থাকে সেটা জানাবেন। খুব সিম্পল একটা বিষয় যে এই বিষয়টাকে বৃদ্ধি এবং এই বিষয়টাকে বিকাশ বলা হয়। এবার কিছু বৈশিষ্ট্য আমি বলবো। দেখুন, খুব ইজি একটা বিষয়, পেডাগজির মতো সহজ বিষয় খুব কমই আছে, চাইল্ড সাইকোলজির মতো খুব ইন্টারেস্টিং বিষয়ও বটে। কিন্তু আমরা যখন এমসিকিউ সলভ করব, আমি আপনাদের কিছু এমসিকিউ কোয়েশ্চেন দেব ক্লাসের পরেও, নোটসের পরেও, মানে নর্মাল নোটস থাকবে, তার সাথে কিছু এমসিকিউ থাকবে। এমসিকিউ সলভ করাটা কিন্তু একটু আলাদা বিষয়। বেশ কিছু বিষয় আমরা যদি অনুধাবন না করতে পারি, ওই যে উপলব্ধির কথা বলছি যে হ্যাঁ এই বিষয়টা ঠিক এরকম, কারণ আপাত দৃষ্টিতে এগুলো খুবই সহজ, কিন্তু একটু ভেতরে আমাদের ঢুকতে হবে। যাই হোক, আমি সেগুলো বলার সাথে সাথে বুঝতে পারবেন। তো বিকাশের প্রথম একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, অবিচ্ছিন্নতা। অবিচ্ছিন্নতা অর্থাৎ বিকাশ ভালো দিকে হতে পারে, খারাপ দিকেও হতে পারে, কিন্তু এটা সবসময় পরিবর্তনশীল, অবিচ্ছিন্নভাবে এটা পরিবর্তন হয়ে যায়। আমৃত্যু বিকাশ কিন্তু ঘটতে থাকে, তো এটা একদম অবিচ্ছিন্নভাবে বিকাশ ঘটে, তবে সেটা নেগেটিভও কিন্তু হতে পারে। মোট কথা পরিবর্তন হচ্ছে, পরিবর্তন তার মধ্যে হচ্ছে, ব্যক্তির মধ্যে পরিবর্তন সবসময়তেই চলছে, পরিবর্তিত পরিস্থিতির সাথে সাথে যত বেশি সে ইন্টারাকশন করছে তত বেশি তার মধ্যে কিন্তু পরিবর্তনটা আসছে। তাহলে একটা অবিচ্ছিন্ন প্রক্রিয়া বিকাশ। দ্বিতীয় হচ্ছে কি, এটা খুব একটা জটিল একটা প্রক্রিয়া, অত্যন্ত জটিল। মানে বিকাশের অনেকগুলো দিক আছে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু একই হারে চলে না। আমরা যদি একটা উদাহরণ দিয়ে হিসাব করি যে বিষয়টা কেমন না, দৈহিক বৃদ্ধির হারের সাথে সাথে আমরা যদি মানসিক বৃদ্ধির হার হিসাব করি, সেটা দেখব তার মধ্যে কোনো মিল নেই। কারণ ওই যে 2-2.5 বছর পর্যন্ত খুব দ্রুত গতিতে দৈহিক পরিবর্তন হচ্ছে, যেটাকে আমরা বৃদ্ধি বলছি, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে মানসিক পরিবর্তনের খুব ধীর গতিতে সেটা চলতে থাকে। এটা জাস্ট দুটো বিষয় নিয়ে বললাম। বৃদ্ধির মধ্যে আরও অনেক দিক আছে, তো সেগুলোর সমহারে, বিকাশের মধ্যে অনেক দিক আছে, বৃদ্ধির মধ্যে নয়, বিকাশের মধ্যে অনেক দিক আছে, এবং সেই সবগুলো দিক যদি আমরা হিসাব করি, সবগুলো কিন্তু কখনোই সমহারে চলে না। প্রত্যেকটার হার, বিকাশের প্রত্যেকটা যে পয়েন্ট, প্রত্যেকটা যে দিক, সেগুলো আলাদা আলাদা হারে চলতে থাকে। এখন আমাদের যখন এমসিকিউ তৈরি হবে, এই বিষয়গুলো আমরা যদি এই পয়েন্টগুলো ঠিক পরিষ্কার না বুঝি, তাহলে কিন্তু আমাদের যখন স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন হয়, মানে ধরুন একটা বলা হলো যে এর মধ্যে কোনগুলো সত্য কোনগুলো মিথ্যা, মানে চুজ করুন, 1 ঠিক, 1-2 ঠিক, 1-2-3 ঠিক, 2-3 ভুল, এইগুলো যে থাকে, এই ধরনের স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন যখন থাকবে, তখন কিন্তু আমাদের এইগুলো খুব ভালো করে বুঝতে হবে যে বৃদ্ধির যে সবগুলো দিক আছে তাদের হার কিন্তু আলাদা আলাদা হয়। তো সেই জন্যই আমরা বিকাশকে, বিকাশ অবশ্যই বৃদ্ধি নয়, বিকাশকে আমরা জটিল একটা প্রক্রিয়া বলছি এই কারণে। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, ক্রম সংযোজনশীল। ক্রম সংযোজনশীল তো বিকাশের প্রক্রিয়াটা কি হয়, ক্রম সংযোজনশীল মানে হচ্ছে পরপর যোগ হয়ে হয়ে যোগ হয়ে হয়ে যেতে থাকে। পূর্ববর্তী পর্যায়ে যেসব বিকাশগুলো হয়েছে, পরবর্তীতে তার সমষ্টিগত ফলগুলো আমরা দেখতে পাই। অর্থাৎ বক্তব্য এটাই যে আকস্মিকভাবে হঠাৎ করে কিন্তু বিকাশ হয় না। আমরা আজকে একটা মানুষটাকে একরকম দেখছি, তার যে বিকাশটা মূলত মনস্তাত্ত্বিক আভ্যন্তরীণ বিষয়, তো কালকে আমরা পুরোপুরি দেখব না সেই লোকটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, তার মধ্যে অনেক রকম বিকাশের বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। এরকম হঠাৎ করে হয় না, এটা ক্রমশ ক্রমশ বিভিন্ন ছোট 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 বিষয়ে যোগ হয়ে হয়ে যোগ হয়ে হয়ে এগোতে থাকে। এখন এই যে মনস্তাত্ত্বিক দিকটা, ক্রমসংযোজনশীল বিকাশ, তো আমরা যখন কোনো একটা বৈশিষ্ট্য আমাদের মধ্যে বিকাশ ঘটাতে শুরু করি,
সেটা তো একদিনে হয় না। ধরুন আমরা ম্যাথে কেউ দুর্বল আছি, সায়েন্সে কেউ দুর্বল আছি, কেউ হিস্ট্রিতে, কেউ ইত্যাদি ইত্যাদি সাবজেক্টে। তো ধীরে ধীরে, এই জন্যই রুটিন, আমার রুটিন ঠিক করে দেয় আমার সেই প্রতিদিনের যে সংযোজন, ক্রমসংযোজন, প্রতিদিনের ধাপে ধাপে ছোট 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 একটা করে ধাপ ধাপ উন্নতি, সেটাই আপ টু একটা সময় পরে গিয়ে আমরা তার ফলাফলটা দেখতে পাই যে আমার মধ্যে সেই গুণাবলীর বিকাশটা হয়েছে। তো আমরা তখন বলতে পারি যে আমার মধ্যে এটা বিকাশ হলো। তাহলে এটা একটা ক্রমসংযোজনশীল প্রক্রিয়া। দেখুন, এই ভাষাটা দিয়েও কিন্তু শুধু অপশান থাকতে পারে, এই ভাষাটা দিয়ে। এখন এই ভাষাটার মিনিংটা যদি আপনি পরিষ্কারভাবে না জানেন, তাহলে কিন্তু এমসিকিউ এর উত্তর করাটা খুব একটা সহজ ব্যাপার হবে না। কি বলছি বুঝতে পেরেছেন? আমরা পড়ব খুব ইজি সাবজেক্ট, খুব সহজ সাবজেক্ট, কিন্তু আমাদেরকে এইগুলো মাথায় রেখে পড়তে হবে যে এখান থেকে এমসিকিউ কী ধরনের হতে পারে, এবং সেই কারণেই আমাদেরকে একটু ভেতরে ঢুকে বিষয়টার সম্পর্কে জানা বা জানতে চেষ্টা করতে হবে। তাহলে ক্রমসংযোজনশীল এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আচ্ছা, সামঞ্জস্য। বিশেষ নিয়ম মেনে আচরণের পরিবর্তন হয়। একটা ঘটনার সাথে আর একটা ঘটনার একটা সামঞ্জস্য থাকে। বিকাশ হওয়ার একটা নির্দিষ্ট নিয়ম, বিশেষ নিয়ম মেনে সেই বিকাশটা হয়। বিকাশের বিভিন্ন দিকের মধ্যে একটা সামঞ্জস্য কিন্তু থাকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে স্বাতন্ত্রতা। স্বাতন্ত্র ব্যক্তির বিকাশের ধারা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। একটা শিশুদের ক্ষেত্রেও এটা সব একই কথা, সকলের ক্ষেত্রেই এই বিষয়টা খাটে যে প্রত্যেকের বৃদ্ধির দিক, বৃদ্ধির হার, সব দিকটাই কিন্তু আলাদা। এবং একটা সময়ের পর বংশগতির থেকেও পরিবেশটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ একটা ব্যক্তি বংশগতির যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে সে পেয়েছে, সেগুলো কিন্তু খুব একটা সে পরিবর্তন ঘটাতে পারে না। সে কাছে সেগুলো আছে, সেই গুণাবলীগুলো হোক, মানে ভালো হোক খারাপ হোক, যাই গুণ থাকুক, সে বংশগতিতে পেয়েছে। কিন্তু তারপরে বাকি জিনিসগুলো কিন্তু তাকে পরিবেশ থেকেই গ্রহণ করতে হয়, বা পরিবেশের যে পারিপার্শ্বিক অবস্থা সেটার উপরে সেটা নির্ভর করে। সেই জন্যেই ব্যক্তির কিন্তু সব সময় বিকাশ স্বাতন্ত্র্য। একজনের সাথে আর একজনের বিকাশের মিল আমরা খুঁজে পাবো না, ব্যক্তি স্বাতন্ত্র্য। আচ্ছা, তারপরে পরিবেশ ও বংশগতি। এইমাত্র পরিবেশের কথা বলছিলাম যে পরিবেশ এবং বংশগতি দুটো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, যে দুটোর উপর ভর করেই নির্ভর করে যে একটা ব্যক্তির বিকাশটা কেমন হবে। আচ্ছা, আর এটা একটা সুশৃঙ্খল প্রক্রিয়া। অর্থাৎ কি, বিকাশের একটা দিক অন্য দিকের বিকাশকে প্রভাবিত করে। বিষয়টা কেমন? ধরা যাক একটা শিশু, তার যে বোঝার ক্ষমতা, আন্ডারস্ট্যান্ডিং, সেটা বেড়েছে বা বাড়ছে ধীরে ধীরে। তাহলে আমরা দেখতে পাবো সে যে বিষয়গুলোতে দুর্বল ছিল, অর্থাৎ দেখা যাবে যে অঙ্কে বা ইংরেজিতে বা ইতিহাস ভূগোল, ধরা যাক এর মধ্যে 2-3টে সাবজেক্টে তার দুর্বলতা ছিল। এখন যেই আন্ডারস্ট্যান্ডিং তার বাড়ছে, তার বোঝার ক্ষমতা বাড়ছে, বা তার মস্তিষ্কের গঠনগত কিছু পরিবর্তনের কারণেই হোক, বা পারিপার্শ্বিক পরিবেশের কারণেই হোক, মনস্তাত্ত্বিক কারণেই হোক, যে কোনো কারণে তার বোঝার ক্ষমতা, আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে, তাহলে আমরা কিন্তু
একটার প্রভাব অন্যটাতে দেখতে পাবো। শৃঙ্খলিত প্রক্রিয়া, ঠিক আছে, বা বোঝার ক্ষমতা হতে পারে, বা কোনো বিষয়কে ভাবনা চিন্তা করার যে ক্ষমতা, বা ধরুন যেটাকে আমরা বলি বিমূর্ত চিন্তা করার ক্ষমতা, অর্থাৎ যে বস্তুর অস্তিত্ব আমরা চোখে দেখতে পাই না সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষমতা তার যদি বাড়ে, তার মানে কি তার বিকাশটা সঠিক পথে এগোচ্ছে। এটা একদম বিকাশের শেষ পর্যায়ের, মানে শিশুর বিকাশের যে পর্যায়গুলো আছে তার বয়সের ভিত্তিতে মোটামুটি আমরা 12, 13, 14, 15 বছর বয়সেই পরিবর্তনটা দেখতে পাই। তাহলে সেইটা যদি তার বিমূর্ত চিন্তার ক্ষমতা বাড়ে, তাহলে কিন্তু আমরা দেখব তার সাথে আরও বেশ কিছু বিষয় তার মধ্যে, সেই গুণাবলীগুলো বা বিকাশের দিকগুলো তার মধ্যে আমরা বিকশিত হতে দেখতে পাবো। বোঝা যাচ্ছে তো আমি যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি, আপনাদের যদি শুধু পয়েন্টটাকে জিজ্ঞাসা করা হয় সেটা নিয়ে বলতে পারবেন তো? শুধু এখন বুঝে নিলে হবে না। এই এই এগুলোকে কি ওয়ার্ড বলে, শব্দগুলোকে আপনাকে আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে। এই শব্দ দিয়ে যদি শুধু এই শব্দ দিয়ে যদি অপশান দেয়, কোয়েশ্চেন দেয়, সেটাকে যেন বোধগম্য আপনারা করতে পারেন জিনিসটাকে। সেটা উদাহরণ দিন। এই যে শৃঙ্খলিত প্রক্রিয়ার উদাহরণটা দিলাম, যে একটা মানে বুঝছেন কি না বিকাশের বুঝছেন? একটা দিক বিকাশের একটা দিক অন্য দিকগুলোকে প্রভাবিত করে। আমি বিষয়ের বললাম, মানে বিভিন্ন সাবজেক্টের পড়ার কথা বললাম, এটা আরও অন্য দিকে হতে পারে। ধরুন কারো মধ্যে মানে কবিতা লেখার একটা, তার মধ্যে গুণাবলী বিকশিত হচ্ছে ধীরে ধীরে, সে কবিতা লিখতে পারছে। তো তার মধ্যে এবার দেখা যাবে সে যখন অন্যান্য কিছু রচনা করছে, হয়তো দেখা যাবে তার সেই ভাষার যে সাবলীলতা সেটা তার সব কিছুর মধ্যে চলে আসছে। সে তো আরও অন্য কিছু লেখার ক্ষেত্রে, বা তার মধ্যে আরও অন্যান্য কবিত্ব শক্তি, বা এই যে আমরা এই ধরনের গুণাবলীগুলো বলি, সেটা আরও বিকাশ হচ্ছে। তাহলে একটার প্রভাব অন্যটাতে কিন্তু পড়ছে। শৈল্পিক যে বৈশিষ্ট্যগুলো, হয়তো দেখা যাবে সে তার ছবি আঁকাটাও আরও বেশি ভালো হয়ে গেল। তো এই যে একটা দিক আর একটা দিককে প্রভাবিত করছে, একটার প্রক্রিয়া আর একটা প্রক্রিয়াকে মানে আরও ফাস্ট করে দিচ্ছে, সেই জিনিসটা কিন্তু এর মধ্যে থাকে। ঠিক আছে, এটা একটা দিক হলো। আশা করছি বুঝতে পেরেছেন। হ্যাঁ স্যার। এবং আর দু একটা বিষয় বলা, যদিও সেগুলো আমি এর মধ্যেই বলেছি, যে এটা হচ্ছে একটা গুণগত পরিবর্তন। বিকাশ মানেই কিন্তু সেখানে শুধু একটা পরিমাণগত তো নয়, তার মধ্যে অবশ্যই একটা গুণাবলীর পরিবর্তন আমরা দেখতে পাবো। এবং আবারও বলছি, এটা কিন্তু নেগেটিভ দিকেও হতে পারে, সবসময় যে পজিটিভ হবে এরম কিন্তু নয়। আচ্ছা, এবার আমরা বৃদ্ধির যে ক্রমবিকাশের স্তর সেটা একটু দেখে নেব। কিছু ক্রমবিকাশের কমন বৈশিষ্ট্য তো আমরা দেখতে পাই শিশুদের মধ্যে, তো সেইগুলোকে আমরা একটু দেখে নেব। মনোবিদ, একজন মনোবিদের কথা আমরা এখানে আলোচনা করব, মনোবিদ পিকুনাস। তো উনি বলছেন কি, এই বিকাশের 10টা স্তর আছে। বিকাশের 10টি স্তরের কথা উনি বলছেন। কি কি আছে না, প্রথম হচ্ছে প্রি ন্যাটাল, অর্থাৎ তখন জন্ম হয়নি, জন্মের আগের প্রাক জন্ম। প্রাক জন্ম স্তর, ভূমিষ্ঠ হওয়ার পূর্ব মধ্য পর্যন্ত জীবনের অবস্থা, তার যে বিকাশ এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে কি,
সদ্যজাত স্তর বা যেটাকে আমরা নিওন্যাটাল বলি। এখানে এই যে টার্মগুলো কিন্তু মনে রাখবেন, নিওন্যাটাল সদ্যজাত, নিওন্যাটাল। তো জন্মের পরে প্রথম 4 সপ্তাহ অর্থাৎ 1 মাসের যে সময় বা 28 দিনের যে সময়, সেটাকে বলা হয় সদ্যজাত স্তর। প্রথম 4 সপ্তাহ একদম এগুলো মনে রাখবেন, পিন পয়েন্টে ইনফরমেশন মনে রাখতে হবে এগুলো। তারপরে হচ্ছে প্রথম শৈশব বা আর্লি ইনফ্যান্সি। কতদিন সময় পর্যন্ত? 1 মাস বয়স থেকে 1.5 বছর পর্যন্ত আমরা বলছি প্রথম শৈশব, আর্লি ইনফ্যান্সি। তারপরে শৈশবের শেষ স্তর লেট ইনফ্যান্সি। লেট ইনফ্যান্সি, যেখানে 1.5 বছর বয়স থেকে 2.5 বছর পর্যন্ত এটাকে বলা হয়। তারপরে প্রাথমিক বাল্যস্তর, আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড কতদিন পর্যন্ত? 2.5 থেকে 5। তারপরে মিডল চাইল্ডহুড, মাধ্যমিক বাল্যস্তর, মিডল চাইল্ডহুড 5 থেকে 9 বছর পর্যন্ত মাধ্যমিক বাল্যস্তর বলা হয়। তারপরে প্রান্তীয় বাল্যস্তর বা লেট চাইল্ডহুড, কত বছর পর্যন্ত? লেট চাইল্ডহুড হচ্ছে 9 থেকে 12 বছর পর্যন্ত। তারপর হচ্ছে যৌবনাগম বা অ্যাডোলেসেন্স, যেটাকে আমরা বলি। অ্যাডোলেসেন্স পিরিয়ড 18 বছর বয়স পর্যন্ত, 18 ইয়ার্স পর্যন্ত, 12 বছরের পর থেকে। তারপরে হচ্ছে প্রাপ্তবয়স্ক স্তর বা অ্যাডাল্টহুড, এবং এখানে পিকুনাস এটা যে ডিউরেশন দিয়েছেন, সেটা হচ্ছে কি 21 থেকে 70 বছর পর্যন্ত। তারপরে বার্ধক্য 70 বছরের পরে। এই তাহলে এই যে একটা ডিউরেশন আমরা দেখতে পেলাম, বিকাশের যে স্তরগুলো, ক্রমবিকাশের যে স্তর, আমরা সময় অনুসারে কিছুটা বেঁধে দিচ্ছি। যদিও একই কথা যে প্রত্যেকের বিকাশের হার, বিকাশের সময়, বিকাশের দিক সবগুলো কিন্তু আলাদা আলাদা। তো এই পর্যন্ত আমরা আজকে করলাম। এরপরে আমরা বিকাশের যে মৌলিক প্রয়োজনীয়তা সেটা আলোচনা করব। ইউনিসেফের যে একটা ট্রি রয়েছে, একটা বিকাশ বৃক্ষ যেটাকে বলা হয়, ডেভেলপমেন্ট ট্রি, সেটা দেখব। এবং তারপরে আমরা পরপর টপিকগুলোকে আলোচনা করব। মূলত বৃদ্ধি বিকাশের এই কমন জিনিসগুলো আপনাদের কম বেশি জানা, কিন্তু আবারও একটা কথা, সহজ জিনিসের প্রশ্ন কিন্তু সবসময় সহজ হবে এটা হয় না। তো আমাদের উপলব্ধির
দিকগুলোকে আরও বাড়াতে হবে বিভিন্ন শব্দ থেকে, এবং কিছু ইংলিশ টার্ম জেনে রাখা ভালো, কারণ ইংলিশটা টার্ম চেঞ্জ হয় না, বাংলা টার্ম কিন্তু বাংলা কিছুটা পরিবর্তন করে ছাপা হয়ে থাকে। এবং আপনাদের আমি সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই বলি যে যখনই বাংলা বুঝতে অসুবিধা হবে তখন কিন্তু ইংলিশ ভার্সানটা দেখে নেবেন। ইংলিশ ভার্সানটা দেখলে আমরা কিন্তু স্পষ্ট হয়ে যাব, পরিষ্কার হয়ে যাব যেটা বলতে চাওয়া হয়েছে, কারণ অধিকাংশ ক্ষেত্রেই ইংরেজি ভার্সান থেকে কোয়েশ্চেনটাকে বাংলা করা হয়। সুতরাং আমাদের এই দুটো তিনটে জিনিস খেয়াল রাখতে হবে, এবং খুব সহজ বলে একদম ছেড়ে দিলাম, খুঁটিয়ে পড়লাম না, এই জিনিসটা যেন না হয়, কারণ এমসিকিউ মানেই সেখানে আপনাকে খুঁটিয়েই পড়তে হবে। খুঁটিয়ে না পড়লে আপনি সেখানে অনেক জিনিস আপনার বাদ চলে যাবে, যেগুলো পরীক্ষার সময় গিয়ে সমস্যা, মানে আপনার মনে হয় আমি সব পড়ে এসেছি, আমি প্রচুর পড়েছি, এত আমি ইনফরমেশান মুখস্থ করেছি, এই পিকুনাসের ক বছর কী আছে, যত যেখানকার মনোবিদ আছে সব আমি জানি, সুতরাং সমস্যা না। কিন্তু না, আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে দুদিকটাই, ইনফরমেশনও আমরা জানবো, তার সাথে সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের লেভেলও কিন্তু এমন হবে যে কনসেপচুয়াল যে কোনো প্রশ্নের আমরা সঠিক উত্তর দিয়ে আসতে পারব। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন আবার পরবর্তী অংশ আলোচনা করব। আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ। স্যার আপনি কি এবার পলিটি নেবে?